একটা অভিশপ্ত জন্মদিন, যার পেছনে রয়েছে ৩টি মৃত্যু। তারিখটা ছিল ২৯শে ফেব্রুয়ারি, যা ৪ বছর পরপর আসে। এই দিনেই ছিল এক মেয়ের জন্মদিন, যেদিন সে তার বাবাকে চিরতরের জন্য হারায়। বাবা বলেছিল তার মেয়ে অভিশপ্ত, তবে সেই মা তা পরোয়া করেনি, এবং যার ফলে ৪ বছর পর ঠিক ফেব্রুয়ারির ২৯ তারিখ আসার এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় সেই মেয়ের সাথে অস্বাভাবিক সব অলৌকিক ঘটনা। মেয়ের চিকিৎসায় মা বাকি বাচ্চাদের নিয়ে রওনা হয় এক অভিশপ্ত গন্তব্যে, এবং সেই গন্তব্যে তাদের সাথে কি হয় তা অজানা। নিয়ে এসেছি অনেকদিন পর অনেক সুন্দর একটি ইন্দোনেশিয়ান হরর মুভির ঘটনা, যার নাম জালান পুলাং। তাছাড়া সাথে আছি আমি ইমন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং তোমরা দেখছো সিনে হল। তাছাড়া আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুটা হয় ১৯৭০ সালে। এক ৪-৫ বয়সী মেয়ে, যার নাম ইডা, সে মারা গেছে। মেয়ের শোকে তার মা কান্নায় পুরো ভেঙে পড়ে। মেয়েটির মা একটা বড়সড় দা হাতে নিয়ে নিজের গোয়াল ঘরে গিয়ে সেখানকার সব ছাগল ভেড়া মেরে ফেলে। এরপর সেই মহিলা চলে যায় একটা বড় বাড়ির সামনে। বাড়িতে থাকে ৩ জনের একটা ছোট্ট পরিবার, স্বামী, স্ত্রী এবং তাদের একমাত্র মেয়ে। মেয়েটির আজকে ৪ বছরের জন্মদিন। তারা ৩ জন মিলে খুব আনন্দের সাথে উদযাপন করছিল। কেক, ক্যান্ডেল, আরও কত না কত আয়োজন। রক্তাক্ত হাত মুখ নিয়ে সেই মহিলা জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাদের আনন্দ দেখে। এরপর সেই মহিলা বাড়ির পাশে বিশাল বড় এক বটগাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার ঠিক ৩০ বছর পর ২০০০ সালে আরম নামের একটি ছোট মেয়েকে দেখা যায়। সে স্কুলে নিজের ক্লাসরুমের মধ্যেই ছিল। আরম নিজের সব ক্লাসমেটদের নিজের জন্মদিনের ইনভিটেশন দিচ্ছিল, এবং এরই সাথে সে খুবই খুশি ছিল। সে আনন্দের সাথে আশেপাশের সবাইকে নিজের বার্থডে ইনভিটেশন জানাচ্ছিল, আর বলছিল আর মাত্র ১ সপ্তাহ পরে আমার জন্মদিন, সবাই এসো। কিন্তু তার এত খুশির কারণ ছিল তার জন্মদিন প্রতি বছর আসে না। ফেব্রুয়ারি মাসের ২৯ দিন হওয়ার কারণে ৪ বছর পর পর নিজের জন্মদিন পেয়ে সে খুবই খুশি। খুশিতে গদগদ হয়ে যখন সে নিজের সামনের সিটের মেয়েটিকে জন্মদিনের কথা বলার জন্য ডাক দেয়, তখন তার সামনে একটা প্রেতাত্মা ঘুরে তাকালো। ভয় চিৎকার দিয়ে সে বসে পড়ে। আশেপাশে সবাই ভাবছে কি হলো আরুমের, কি বা দেখে হঠাৎ সে এমন ভয় পাচ্ছে। আরুম সেখানে আর সাহস করে তাকাতে পারছে না, অথচ তার সামনে একজন মেয়ে স্বাভাবিকভাবেই বসেছিল। এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে নিলেও সেই প্রেতাত্মাকে সেখানেই বসে থাকতে দেখে, যে কিনা তার দিকে তাকিয়ে খুব ভয়ঙ্করভাবে হাসছিল। এবার আরুম প্যানিক করে উঠে আর নিজের ডেস্কের বইয়ের পাশে রাখা কম্পাসটা দিয়ে সেই প্রেতাত্মার উপর আক্রমণ করে। সেটা তার এক ক্লাসমেটের পিঠে লাগিয়ে এবং সে রক্তাক্ত হয়। আরুম দেখে এটা তো তারই ক্লাসমেট, তবে সেই প্রেতাত্মা কোথায় গেল? তাকিয়ে দেখে এবার সেই প্রেতাত্মা আরুমের পাশে দাঁড়িয়ে আছে। আরুম আবারও তার উপর কম্পাস দিয়ে আক্রমণ করে। এবারও সেটা তার অন্য আরেক ক্লাসমেটের বুকে গিয়ে লাগে। এভাবে সে নিজের এক একটা ক্লাসমেটের জায়গায় আরুম সেই প্রেতাত্মা আর হাসি দেখে আক্রমণ করতে থাকে, আর ক্লাসমেটদের কম্পাস দিয়ে জখম করতে থাকে। এই ঘটনার পর আরুমকে সরাসরি স্কুল থেকে রাস্টিকেট করে দেওয়া হয়। প্রিন্সিপাল আরুমের মাকে তার অফিসে ডাকায়। তার মায়ের নাম হচ্ছে লাস্তিনি। প্রিন্সিপাল রক্তমাখা সেই কম্পাসটি তাকে দেখায় আর বলে অন্য কোথাও এরকম হলে পুলিশ কেস হয়ে যেত, কিন্তু তারা স্কুলের রেপুটেশনের কথা ভেবে আরুমকে শুধুমাত্র রাস্টিকেট করল। মেয়ের এইরকম ব্যবহার আর কার্যকর্মের পর লাস্তিনিও মেয়েকে কোনো কথা বলল না। মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার পথে স্কুলের বাকি বাচ্চারা তাকে পাগল পাগল বলে সম্বোধন করছে এবং বলছে ভালো হয়েছে স্কুল থেকে বের করে দিয়েছে। তাছাড়া নানা ধরনের কটু কথা বলতে থাকে। লাস্তিনি এইসবে তেমন পাত্তা দেয় না, কিন্তু আরুম এইসবে অনেকটা হার্ট হয়েছে। লাস্তিনির এইরকম ব্যবহার কিছুটা অবাক করার মতো, কারণ মেয়ের এত বড় কাণ্ডেও মা তাকে কিছু বললই না, উল্টো চুপচাপ তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে আরুম চুপচাপ বসে থাকে এবং লাস্তিনি তার বড় মেয়ের সাথে অন্য রুমে কথা বলতে থাকে। তার বড় মেয়ের নাম হচ্ছে লিয়া। লাস্তিনি স্কুলের পুরো ঘটনা লিয়াকে বলে। লিয়া সবটা শুনে বলে, মা, আরুমকে হয়তো এখন মানসিক হসপিটালে পাঠানো প্রয়োজন। এই কথায় লাস্তিনি অনেকটা রেগে যায় এবং সে বলে সে আরুমকে এত সহজে মানসিক রোগী বলার কারণ কি? আরুম কি তোমার বোন নয়? নিজের বোন হলে আরুম সম্পর্কে এইসব কথা তুমি বলতে পারতে না। এখানে বোঝা যায় লিয়া আসলে লাস্তিনির নিজের মেয়ে নয়। লাস্তিনির স্বামী লিয়াকে দত্তক নিয়েছিল, যেটা নিয়ে লাস্তিনি কখনোই আপত্তি করেনি। এরপর লাস্তিনিকে লিয়া বারবার ডেকে বলতে থাকে, মা, আমি ওইসব ভেবে বলিনি, তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়েছে। তবে লাস্তিনি তার কোনো কথা না শুনে আরুমকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। গাড়িতে বসে আরুম লাস্তিনিকে জিজ্ঞেস করে, মা, আপু কি বলছিল?
আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি? আমাকে কি সত্যি পাগলাগারদে দিয়ে আসবে? আপু হয়তো সত্য কথাই বলেছে। এসব শুনে লাস্তিনী তার মেয়েকে একটু বোঝায়, আরুম তোমার কিচ্ছু হয়নি, তোমার সঠিক চিকিৎসার প্রয়োজন, সঠিক চিকিৎসা পেলে তুমি ভালো হয়ে যাবে, আর আমি তোমাকে সুস্থ করবই, চিন্তা করো না। পথে লাস্তিনী তখন গাড়ি চালাচ্ছে। আরুম বাহিরের দিকে তাকিয়েই নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে, আর মুখে একই কথা আওড়ে যাচ্ছে, আমি ঠিক হয়ে যাব। ঠিক তখনই গাড়ির লুকিং গ্লাসে সেই প্রেতাত্মাকে দেখে সে চমকে ওঠে। সেই অবয়ব তাকে অবজ্ঞা করে হাসছিল আর বলছিল, হ্যাঁ তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। আজ আমি তোমাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চাই যেখানে ক্রিকেট, ফুটবল, টেনিস সহ বিভিন্ন লাইভ ম্যাচ দেখে স্কোর প্রেডিক্ট করেই সহজেই উপার্জন করা যায়, এবং এরা পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এছাড়াও এখানে রয়েছে আইফোন, ল্যাপটপ ও ক্যাশ প্রাইজ জেতার অসাধারণ সুযোগ। এই অ্যাপটিতে তোমরা পাবে নানা রকম আকর্ষণীয় গেম যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 সহ আরও অনেক মজার গেম, যেগুলো খেলেই সহজে আয় করা সম্ভব। আর সবচেয়ে ভালো দিক হলো রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করলে প্রথম ডিপোজিটেই পেতে পারো সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত বোনাস। তোমার যেটা টাকা সহজেই তুলতে পারবে বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো বা পেপাল সহ বিভিন্ন মাধ্যমে। তাছাড়া 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট তো রয়েছেই, তাই কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সাহায্য পাবে। তাহলে দেরি কেন, এখনই নিচের পিন করা লিঙ্কে ক্লিক করে আমার প্রোমো কোড ব্যবহার করে জিতে নাও অসাধারণ পুরস্কারগুলো। এরপর লাস্তিনী আর আরুম আসে তাদের বাড়িতে, যেখানে আরুমের ছোট ভাই রামা তাদের অপেক্ষা করছিল। রামা আরুমকে দেখে খুবই খুশি হয়। সে ভেবে রেখেছিল আপুর সাথে খেলবে, কিন্তু আরুম কিছু না বলে চুপচাপ তার রুমে চলে যায়। লাস্তিনী ছেলেকে বুঝায়, রামা তোমার আপুর শরীরটা তো ভালো নেই, তাকে একটু রেস্ট নিতে দাও, কোনো রকম ডিস্টার্ব করো না। সে তখন ভাবতে থাকে তার আপুর আবার কি হয়েছে। রামা আরুমের পিছনে যায়, গিয়ে দেখে আরুম কাঁধের ব্যাগটা কোনো রকম রেখেই বিছানার উপর উল্টো হয়ে শুয়ে আছে। সেখানে কিছুক্ষণ থাকার পর মনে হয় আরুম একদম নিথর হয়ে পড়ে আছে। এটা দেখে সে কিছুটা আতঙ্কিত হয়ে আপুর আবার কিছু হলো নাকি এটা ভেবে সে আরুমের পাশে উঠে বসে এবং তাকে ডাকতে থাকে, কিন্তু আরুম তার ডাকে সাড়া দেয় না। হঠাৎ তার দিকে মুখ ঘুরিয়ে বলছে, কি হয়েছে? রামা কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, আপু তুমি কি আমার সাথে খেলবে? সে জানায়, আচ্ছা তুমি যাও, আমি জামাটা চেঞ্জ করে আসছি। রামা তখন বাধ্য ছেলের মতো চলে যায়। এদিকে লাস্তিনী নিজের মৃত স্বামী সুরিয়ার ছবি দেখছিল। এর সাথে সে চিন্তা করছিল 4 বছর আগের কথা। 29 ফেব্রুয়ারিতে আরুমের জন্মদিন ছিল। বাড়িতে উৎসবের আমেজ আর চারিপাশটা খুবই সুসজ্জিত ছিল, কিন্তু আরুমের কি যেন হয়েছিল, সে চুপ করে বসেছিল। অতিথি আর বাচ্চাদের বাইরে ছেড়ে সুরিয়া যায় মেয়ের কাছে। সে তাকে এভাবে বসে থাকতে দেখে জানতে চায় আরুমের কি হয়েছে। সুরিয়া আরুমের কাঁধে হাত রাখতেই আরুম ছুরি দিয়ে সুরিয়ার গলায় আচমকা পোঁচ দিয়ে বসে। আরুমের মুখে দেখা যাচ্ছিল এক পৈশাচিক হাসি। এটা দেখে সুরিয়া বুঝতে পেরেছিল তার মেয়ের ওপর কোনো শয়তান ভর করেছিল। আরুম সুরিয়াকে ছুরি দিয়ে আবার আক্রমণ করতে যায়, কিন্তু এবার সুরিয়া তার হাত থেকে ছুরিটা নিয়ে আরুমকে নিজের কাছ থেকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন লাস্তিনী রুমে আসে আর দেখতে পায় সুরিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ততক্ষণে আরুমও স্বাভাবিক হয়ে গিয়েছিল। সুরিয়া সেই অবস্থায় লাস্তিনীকে বলে, আমাদের মেয়ে অভিশপ্ত, আর তোমাকেই এই অভিশাপ কাটাতে হবে। আমি সব উপায় আমার ডায়েরিতেই লিখে রেখেছি। তখনই তার গলা থেকে অতিরিক্ত রক্তপাতের কারণে তার মৃত্যু হয়। এরপর এই ঘটনার প্রায় 4 বছর কেটে যায়। লাস্তিনী এখনও সেই ডায়েরি পড়ে দেখেনি। লাস্তিনী আসলে এইসব অভিশাপ জাতীয় জিনিসই একদমই বিশ্বাস করে না। তবে সে এটা লক্ষ্য করেছে যে 29শে ফেব্রুয়ারি মানেই আরুমের জন্মদিন, এবং সেই দিনেই এই ঘটনাটা ঘটেছে। লিপ ইয়ার হওয়ার কারণে 4 বছর পর আবারও যখন এই দিনটা আসে, তখনই কিছু না কিছু এই ধরনের ঘটনা আবার ঘটে। লাস্তিনী যেহেতু ভূত প্রেত অভিশাপে বিশ্বাস করে না, সে ভেবেছিল মেয়ের হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে, যা কিনা ঠিক হয়ে গেছে, কারণ সুরিয়ার সাথে ওই ঘটনার পর আরুম কোনোদিনই এরকম কিছু করেনি। এমনকি 4 বছর হয়েও গেছে। এবার জন্মদিনের আগে আবার এরকম ঘটনায় এবার লাস্তিনী ডায়েরি বের করে পড়া শুরু করে। ডায়েরির মধ্যে 2-3টা রাকির নাম আর ঠিকানা ছিল, যারা মূলত রুকায়ার মাধ্যমে এইসব অতিপ্রাকৃত শক্তির প্রভাব দূর করে, এবং এটাও লেখা ছিল যে পরবর্তী জন্মদিনের আগে এই চিকিৎসা করাতেই হবে। একবারই অভিশাপ পুরোপুরি সক্রিয় হয়ে গেলে সেই দিন আসলে আর কেউই কিচ্ছু করতে পারবে না। এদিকে রামাকে ঘূর্ণি দোলনায় বসিয়ে আরুম দোলনাকে গোল গোল ভাবে ফুল স্পিডে ঘুরিয়েই যাচ্ছে, এবং সে পাগলের মতো হেসে যাচ্ছেই তো যাচ্ছে। রামা বারবার বলছে, আপু আমার ভয় করছে, আপু থামাও। চিৎকার করে বললেও কোনো কাজ হচ্ছিল না। এক পর্যায়ে রামা চিৎকার করতে থাকলে সেখানে লাস্তিনী এসে পৌঁছায়। এই চেঁচামেচি শুনে ছুটে এসে সে দেখতে পায় আরুম দোলনার পাশে জোরে জোরে হাসছে, আর দোলনা ফুল স্পিডে ঘুরছে, এবং রামা দোলনায় বসে চিৎকার করছে। সে যখন দোলনাটা থামাতে যায় তার হাতটা কেটে যায়, তবে সেটার সে পরোয়া করে না।
এরই মধ্যে আরুমের হুঁশও ফিরে আসে এবং সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে, মা আমাকে ক্ষমা করে দিও, আমি ইচ্ছা করে করিনি। ছেলেকে বুকে নিয়েই লাস্তিনী মেয়েকে বলে, আমি বুঝতে পেরেছি মা, তোমার এই রোগের চিকিৎসা আমার খুব তাড়াতাড়ি করতে হবে। এই বলে সে ঘরে চলে যায়। তখন দেখা যায় আরুমের পিঠ থেকে অস্বাভাবিকভাবে রক্ত পড়ছে। এরপর লাস্তিনী তার স্বামী সুরিয়ার ছবিতে হাত রেখে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি এতদিন তোমার কথায় বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি এই অভিশাপ মুক্তির জন্য সবকিছু করতে প্রস্তুত, তোমাকে কথা দিলাম। লাস্তিনী আরুম রামাকে নিয়ে গাড়িতে উঠে বসে। তখনই লিয়া এসে পড়ে। লিয়া বলে, মা আমাকে ক্ষমা করে দাও, আমি ওইরকম ভাবে কথাটা বলতে চাইনি, তুমি আমার উপর রেগে নেই তো? লাস্তিনী জানায়, আমি তোমার উপর রাগ করিনি, আমি তোমাকেও ততটাই ভালোবাসি যতটা রামা আর আরুমকে ভালোবাসি। তবে আবারও লিয়া জানায়, মা আরুমের মানসিক চিকিৎসা দরকার, তুমি তাকে ওঝার কাছে কেন নিয়ে যাচ্ছ? লাস্তিনী বলে, আমার কাছে আর কোনো উপায় নেই, এই অভিশাপ সত্য, আমি চাই না আর একটুও যেন কারো ক্ষয়ক্ষতি হোক। এই কথা শুনে লিয়াও তাদের সাথে যেতে চায় এবং লাস্তিনী তার ছেলে মেয়েদেরকে নিয়ে গাড়িতে করে রওনা হয়। সে তাদের সবার মনটা হালকা করার জন্য সবার প্রিয় একটা গান গায়। তারা চারজন পিকনিকের মতো করে মজা করতে করতে গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। সেদিন সারাটা দিন কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, কিন্তু রাতে লিয়া আর রামা ঘুমিয়ে যায়। লাস্তিনী গাড়ি চালাতে থাকে, ঠিক সেই সময় আরুমের ঘুম আসছিল না। সে জানলার দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ চোখের সামনে কিছু একটা পড়ে এবং সে চমকে ওঠে। আয়নায় লাস্তিনী তাকে দেখে জিজ্ঞাসা করে, মা তোমার কি হয়েছে? মনের ভুল ভেবে আরুম কিচ্ছু বলে না, সে জানায় কিছু না। এরপর একটা বাচ্চা ছেলের প্রেতাত্মা জানালার কাছে জোরে জোরে বাড়ি দেওয়া শুরু করে। এবার ভয়ে আরুম চিৎকার করে ওঠে। সেই সাথে তখন লিয়া এবং রামাও ঘুম থেকে উঠে যায়, তবে তাদের মধ্যে কেউই বাচ্চাটাকে দেখেনি। লাস্তিনী তখন মেয়েকে শান্ত করে, এই তো কিছু দূরই মা, আর একটু পরই ঠিক হয়ে যাবে। এরপর তারা রুস্তাম নামের এক ওঝার কাছে গিয়ে পৌঁছায়। লাস্তিনী তার সাথে কথা বলছিল। তখন রামা বলে, মা আমার হিসু পেয়েছে। রুস্তামের এক সহকারী রামাকে নিয়ে পেছনে পেছনে জঙ্গলের দিকে রাস্তা বলে দেয়, যেখানে আরুম রামার সাথে যায়। এই ফাঁকে রুস্তাম অনেক কনফিডেন্সের সাথে বলে সে আরুমকে ভালো করতে পারবে, কিন্তু সে বড় অঙ্কের টাকা দাবি করে বসে। এখন করার কোনো কিছুই নেই। লাস্তিনী মেয়ের এই অবস্থায় দ্বিতীয়বার না ভেবে টাকা দিতে রাজি হয়। এদিকে রামার খুব চাপ পড়ায় সে একাই আরুমকে রেখে কিছুটা দূরে এগিয়ে যায়। আরুমের হঠাৎ শরীর অনেক দুর্বল লাগতে শুরু করে। সে অনেক কষ্ট করে ডেকে বলে, দৌড় দিও না রামা, আমার জন্য দাঁড়াও। ঠিক তখনই আরুম সেই ছোট বাচ্চার আত্মাকে দেখতে পায়। বাচ্চাটা আরুমকে বলছিল, রুস্তাম ভালো লোক নয়, সে কালো জাদু করে। রুস্তাম কালো জাদু করে ছোট বাচ্চাদের বলি দেয়। সে বাচ্চাটা হাত দিয়ে ইশারা করতেই জঙ্গলে একটা ভিশন দেখতে পায়। সেখানে রুস্তাম একটা বাচ্চার লাশ বস্তায় ভরে মাটি চাপা দিচ্ছিল। এদিকে লাস্তিনীর সাথে সে কথা বলে রুস্তাম চলে যায় রিচুয়াল করতে। লিয়া লাস্তিনীকে জানায়, রুস্তামের মতিগতি একদমই ভালো লাগেনি মা, লোকটা সুবিধার না, চলো অন্য কোনো ওঝার কাছে যাই। অন্যদিকে রুস্তাম নিজের রিচুয়াল শুরু করেছে। জঙ্গলের থেকে শব্দ শুনতে পেয়ে সে টর্চ নিয়ে সেখানে চলে যায়। সেখানে আরুম পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রুস্তাম তাকে ডাকতেই এক ভয়ঙ্কর চেহারা সামনে আসে। আরুম রুস্তামের গলা ধরে শূন্যে তুলে ফেলে। তখনই লাস্তিনী, লিয়া আর রামা সেখানে এসে প্রথমবারের মতো আরুমের সেই ভয়ঙ্কর রূপ দেখতে পায়। এই পর্যায়ে তারা সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। আরুম রুস্তামকে শূন্যে ধরে রেখেই হাসতে হাসতে বলে, আরে ও তো আমার থেকেও বড় শয়তান রে। লাস্তিনী আরুমকে বলে, তাকে ছেড়ে দাও মা। আরুম সেই কথা না শুনে রুস্তামকে দূরে ছুঁড়ে মারে। ছিটকে গিয়ে রুস্তাম একটা গাছের ডালের সাথে আঘাত পায়। সেই ডালটা তার বুকে লেগে এপার ওপার হয়ে যায় এবং তৎক্ষণাৎ সেখানেই রুস্তাম মারা যায়। এরপর আরুম বেহুশ হয়ে যায়। লাস্তিনী আরুমকে তুলে গাড়িতে রেখে রওনা দেয় আরেক রাকির কাছে। এখানে বলে রাখা ভালো, আরুমের বাবা সেই বইটার মধ্যে প্রায় অনেকজন রাকির কথা উল্লেখ করেছে। যেহেতু রুস্তাম তাদের এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে, তাই এবার তাদের গন্তব্য আরও দূরে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় একদিন পার হয়ে যায়। সময়টা তখন 25শে ফেব্রুয়ারি। তার মানে তাদের হাতে আর মাত্র 4 দিন বাকি ছিল। সেখানে রুহানা নামের এক মহিলা রাকির সাথে তাদের দেখা হয়। এরপর রুহানা আরুমের সাথে কিছু রিচুয়াল শেষ করে। রুহানা লাস্তিনীকে জানায়, এই যে এই অভিশাপটা আছে সেটা অনেক পুরনো, হয়তো লাস্তিনীর পরিবারের সাথে এই অভিশাপটা সম্পর্কিত। রুহানা লাস্তিনীকে বলে, চোখ বন্ধ করো আর নিজের অতীতের গভীরে চলে যাও। এবং এইখানে রিভিল হয় আসল ঘটনা। মুভির শুরুতে যেই বিশাল বড় বাড়িটি দেখানো হয়েছিল, যেখানে 4 বছর বয়সী যে মেয়েটার জন্মদিন পালন করা হচ্ছিল, সেই মেয়েটা আসলে লাস্তিনী ছিল।
তার সাথে ছিল তার বাবা মা, আর বাহিরে রক্তাক্ত হয়ে দাঁড়িয়ে দেখতে থাকা সেই মহিলাটি আসলে ছিল মার্সিনা, যে পরে আত্মহত্যা করেছিল তাদের বাড়ির পাশে সেই বড় গাছটিতে। মার্সিনা তাদের বাড়ির ফার্ম হাউসে তার 5 বছর বয়সী মেয়ে ইডার সাথে থাকত, যেই মেয়েটা আগেই মারা গিয়েছিল। ছোটবেলায় লাস্তিনি ইডার সাথে খেলতে আসতো আর অনেক মজা করত, এতটুকু তার মনে আছে। রুহানা তখন বলতে থাকে, আরও গভীরে যাও। লাস্তিনির মনে পড়ে ছোটবেলায় সে যখন তার বাবা মায়ের সাথে রাতে কোথাও যাচ্ছিল, তখন সেই একই প্রেতাত্মা যাকে আরুমের মধ্যে দেখা গেছে, সে এসে তাদের গাড়ির ছাদে উঠে পড়ে এবং এতে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে লাস্তিনির বাবা মা দুইজনই মারা যায়। লাস্তিনিকে সেখান থেকে কোনো এক লোক উদ্ধার করে, তার চেহারাটা ঠিক তার মনে আসছে না। এই দুর্ঘটনায় লাস্তিনির মস্তিষ্কের শক্তি নষ্ট হয়ে যায়, যার ফলে এইসব ঘটনা বা স্মৃতি সে ভুলে গিয়েছিল। রোহানা তখন লাস্তিনিকে জানায় মার্সিনাই সেই প্রেতাত্মা যে কিনা অভিশাপ হয়ে লাস্তিনির পরিবারের ক্ষতি করছে। কিন্তু প্রশ্ন, মার্সিনা এইসব কেন করছে? অন্যদিকে আরুমকে বেঁধে রাখা হয়েছে। আরুম রামাকে বারবার বলছে, ভাই আমাকে খুলে দাও। রামা বলছে মা খুলতে নিষেধ করছে। তখন মার্সিনা এসে রামাকে বলে, তুমি একটা ভালো ভাই হয়ে বোনকে সাহায্য করবে না? তুমি তোমার বোনকে খুলে দাও। রামা তখন আরুমকে গিয়ে খুলে দিতেই আরুমের ভয়ঙ্কর চেহারা দেখে রামা ভয়ে চিৎকার দিয়ে ওঠে এবং সেখানেই বসে পড়ে। রামার চিৎকার শুনে লাস্তিনি সেখানে চলে আসে। যখন সে রামাকে সামলাচ্ছিল, তখন আরুম পাশের এক লোকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। রোহানা সেখানে আসলে আরুম তার হাত কামড়ে 2টো আঙুল কেটে ফেলে আর কাচের একটা ফুলদানি নিয়ে সেখান থেকে বাইরে পালিয়ে যায়। লাস্তিনি আর লিয়া তার পেছনে আসতে থাকলে তাদের দেখে আরুম রাস্তায় ফুলদানিটা ভেঙে তার উপর হাঁটতে থাকে। তার পা কেটে ক্ষতবিক্ষত হয়ে রক্ত দিয়ে ভরে যায়। আরুম বড় করে মুখ খুলে লাস্তিনি আর লিয়াকে দেখিয়ে হাসতে থাকে এক শয়তানি হাসি। ঠিক তখনই তার পেছন থেকে একটা বড় ট্রাক আসতে দেখলে তারা 2 মা মেয়ে জোরে চিৎকার করে ওঠে। তবে আরুম উল্টো সেই ট্রাকের মধ্যে নিজের মাথায় আঘাত করতে থাকে এবং সেখানেই সে বেহুশ হয়ে যায়। লাস্তিনি আর লিয়া সহ আশেপাশের লোকজন সকলে ছুটে আসে তাদের সাহায্য করতে। রোহানা ওই ঘটনার পর অসুস্থ, তাই তার সহকারী এসে আরুমের গলায় একটা তাবিজ পরিয়ে দেয় আর জানায় জন্মদিনের আগ পর্যন্ত এটা তাদেরকে সুরক্ষা দেবে আর তারা লাস্তিনিকে নিজের অতীত মনে করতে সাহায্য করবে। এর বেশি তাদের কাছে আর কিছুই করার নেই, কারণ আরুমের জন্মদিনে মার্সিনা এতই শক্তিশালী হয়ে উঠবে যে কেউই তার সাথে পেরে উঠবে না। এখন সুরিয়ার লেখা ডায়েরিতে 3 জন রাকির মধ্যে 2 জনকে সে অলরেডি ট্রাই করে ফেলেছে, কিন্তু এবার তারা শেষজনের কাছেই যাচ্ছে। রাস্তা এবার অনেক দূর। এক জায়গায় গাড়ি থামিয়ে তারা সবাই একটু ঘুমিয়ে নেয়। তখন আরুম সজাগ হলে সে দেখতে পায় গাড়ির বাইরে তার বাবা সুরিয়ার আত্মা দাঁড়িয়ে। বাবাকে দেখেই সে ইমোশনাল হয়ে পড়ে। গাড়ি থেকে নামতেই সে তার চোখে এক ভীষণ দেখতে পায়, যেখানে সে তার বাবাকে মেরেছিল। এটা দেখে সে জেগে ওঠে এবং বুঝতে পারে সে পজেসড অবস্থায় সে নিজেই তার বাবা সুরিয়াকে খুন করেছে। এই বিষয়টা ভেবেই সে অনেকটা রেগে যায়, কিন্তু লাস্তিনি তার মেয়েকে কোনো রকমে শান্ত করে। এরপর তারা পৌঁছায় তাদের শেষ ভরসা দারজাতের কাছে, আর আজকের তারিখ হচ্ছে 26 তারিখ। সেখানে পৌঁছে লাস্তিনি দারজাতের খোঁজ করতেই লোকজন বলা শুরু করে, আপনি লাস্তিনি তাই না? প্রথমে লাস্তিনি কিছুটা অবাক হয় এবং বলে, আপনারা কি করে আমার নাম জানেন? আমি তো এখনো নিজের পরিচয়ও দেইনি। তখন লোকজন বলতে থাকে, ওস্তাদ জানতো যে আপনারা আসবেন, তিনি অনেক বছর ধরে আপনাদের অপেক্ষা করে আসছেন। দারাজাত লাস্তিনিকে একই কথা বলে, আমি কত বছর ধরে তোমাদের অপেক্ষা করছি, আর তোমরা এখন এলে। আমি সবকিছুই আরুমের জন্য প্রস্তুত করে রেখেছি। তোমার স্বামী সুরিয়াকে আমি কথা দিয়েছিলাম তোমাদের মেয়েকে এই অভিশাপ থেকে মুক্ত করব। আর মাত্র 2 দিন বাকি, এরপর আর কেউই কিছু করতে পারবে না। মার্সিনা এতটাই শক্তিশালী হবে যে সে আরুমের শরীর পুরোপুরি দখল করে নেবে, কিন্তু তখন আর কিচ্ছু করার থাকবে না। বাধ্য হয়ে আরুমকে আমাদের শেষ করতেই হবে। এটা শুনে লাস্তিনি ঘাবড়ে যায় আর বলে, এরকম কোনো কিছু যেন না হয়। সে আরো বলে, আমি আমার মেয়েকে কিচ্ছু হতে দেব না। সাথে দারজাত বলে, আমিও তোমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। ঠিক এরপর শুরু হয় রিচুয়াল। আরুমকে বড় এক সাদা কাপড় পরানো হয় এবং তাকে সে মাঝখানে বসিয়ে একটা খাঁচা দিয়ে ঢেকে দেয়। তারপর সাদা কাপড়ে কালো নকশা করা কোনো কাপড় দিয়ে আরুমের খাঁচা ঢাকা হয়। তখন লাস্তিনি খেয়াল করে লিয়াও আরুমের মতো একই সাদা পোশাক পরে আছে। লাস্তিনি লিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এই পোশাক কেন পরে আছো? লিয়া বলে, জানি না, এরা আমাকে এই পোশাক পরতে দিল তাই পরেছি। রিচুয়াল শুরুর একটু পরেই লিয়া রক্তবমি করতে শুরু করে। লাস্তিনি এখন অনেক ভয় পেয়ে যায়, কারণ তার 2 মেয়ের সাথেই এরকম কেন হচ্ছে। এখানে দারজাত রিভিল করে মার্সিনা থেকে আরুমকে বাঁচানোর একটাই রাস্তা,
মার্সিনাকে অন্য কারো শরীরে পাঠিয়ে দেওয়া, তারপর সেই মানুষটাকে মেরে ফেললে মার্সিনাও শেষ হয়ে যাবে। লিয়া ছিল দারজাতের কাছে একটা কোরবানির গরু, তবে লাস্তিনি আসতে এত দেরি করায় লিয়া এত বড় হয়ে গেছে। এটাই সুরিয়ার সাথে দারজাতের কথা হয়েছিল। সুরিয়া লিয়াকে দত্তক এনেছে ঠিক এই কারণেই, এবং এইখানেই রিভিল হয় যে কেন সুরিয়া লিয়াকে দত্তক নিয়েছিল। কিন্তু লাস্তিনি এইসব জানতো না, আর সে জানতেও চায় না। সে লিয়াকে নিজের মেয়েই ভাবে। এক মেয়েকে বাঁচাতে আরেক মেয়েকে খুন করতে পারবে না সে। এই জন্য লাস্তিনিকে রিচুয়াল তখনই বন্ধ করে দিতে হয়। আর ঠিক তখনই মার্সিনা পেয়ে যায় এক সুযোগ। এই সুযোগে এক একজনকে মার্সিনা নৃশংসভাবে খুন করে এবং শেষে দারজাতকেও খুন করে। আরুমের হুঁশ ফিরলে চারপাশে লাশ আর মৃত্যুতাণ্ডবের ভয়াবহতা, এইসব কাজ সে নিজে করেছে তা বুঝতে পারলে আরুম পুরোপুরি ভেঙে পড়ে। সে নিজের বাবাকে সহ কতগুলো মানুষকে মেরেই চলেছে। সুলাস্তিনি তার মেয়েকে সামলে কোনো রকম গাড়িতে উঠে যাত্রা শুরু করে। কিন্তু এবার তারা কোথায় যাবে? শেষ ভরসা তো দারজাতেই ছিল, এখন তাও নেই। গাড়ি চালানোর সময় লাস্তিনি নিজের দাদার একটা পেন্ডেন্ট গাড়ির মিররে ঝুলতে দেখে এবং মনে করে বাবা মায়ের মৃত্যুর পর দাদা দাদিই তো তাকে বড় করেছে। এরই সাথে মনে পড়ে তাদের বাড়ির কেয়ারটেকারের কথা, যার নাম সুবাগির। লাস্তিনিদের বাড়ির চাবি তার দাদা তাকে দিয়েছিল, যেটা কিনা লাস্তিনি তার দাদার ছবিওয়ালা পেন্ডেন্টের মধ্যেই আছে। এবার লাস্তিনি জানে সে কোথায় যাবে, তার সেই পুরনো বাড়িতে। আজ হচ্ছে 28শে ফেব্রুয়ারি, হাতে মাত্র একদিন। মেয়েদের নিয়ে বাড়ির ভেতরে গিয়ে দেয়ালে টানানোর ছবিগুলো দেখতেই লাস্তিনির মনে পড়ে আসলে তার বাবা ছিলেন এলাকার খুব গণ্যমান্য একজন ধনী লোক। মার্সিনা হলো তার বাবার প্রথম পক্ষের স্ত্রী। তার বাবা মার্সিনাকে নিজের পছন্দেই বিয়ে করে এবং তারা সুখেই ছিল। মার্সিনাও খুব সুখী ছিল। সমস্যা শুরু হয় ইডার জন্মের পর থেকেই। ইডা ছিল হাতে পায়ে একজন ডিসেবল বাচ্চা, যেমনটা সুমালা ছিল না ঠিক তার মতোই। এখন গ্রামের একজন গণ্যমান্য ধনী লোক হয়ে এই ধরনের বাচ্চা সে মেনে নিতে পারেনি। মার্সিনাকে নানা ধরনের কথাবার্তা শোনায় যে এরকম অসুস্থ অপয়া বাচ্চা জন্ম দিয়েছে সে। এর পরপরই সে দ্বিতীয় বিয়ে করে। এই ঘরে সুস্থ সন্তান জন্ম নেয়, যার নাম ছিল লাস্তিনি। লাস্তিনির বাবা দ্বিতীয় পরিবারটাকে যতটুকু ভালোবাসত, যতটা উজাড় করে রাখত, কিন্তু মার্সিনার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো ছিল। যেমনটা মার্সিনা ও তার মেয়ে ইডাকে এক প্রকারে ত্যাগ করেছিল, এবং শেষমেশ মার্সিনা আর তার মেয়ে ইডার ঠাঁই হয় ফার্ম হাউসে গরু ছাগলের সাথে এক অসুস্থ পরিবেশে। যখন লাস্তিনি কিছুটা বড় হলো, সে তার বড় মায়ের সাথে বোনের সাথে দেখা করতে আসতো। যখন মার্সিনাও লাস্তিনিকে আদর করতে আসতো, তখন লাস্তিনির বাবা তাকে নিষেধ করত তাদের কাছে যেতে। তারা নোংরা লোক, তারা অসুস্থ লোকজন, এদের কাছে গেলে তুমিও অসুস্থ হয়ে পড়বে, এইসব বলে তাদেরকে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করত। আরও নানাভাবে মার্সিনাকে অপমানও করত। খাবারের কষ্ট, অসুস্থ পরিবেশ আর বেচারি অসহায় ইডার চিকিৎসাও করত না। চিকিৎসার অভাবে অবশেষে ইডা মারা যায়, এবং এই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মার্সিনা এক পর্যায়ে আত্মহত্যা করে। এসব ছাড়াও লাস্তিনির আরও মনে পড়ে সুবাগির বাড়ির ড্রাইভার, যাকে সে চাচা বলে ডাকত, তার সাথে মার্সিনার কিছু না কিছু ছিল। কারণ ফার্ম হাউসে থাকাকালীন সে প্রায়ই মার্সিনার সাথে দেখা করতে আসতো। এইসব চিন্তা করেই লাস্তিনি ডিসিশন নেয় যে সে সুবাগিরের সাথে দেখা করতে যাবে। তবে যাওয়ার আগে সে আরুমকে বিছানার সাথে খুব শক্ত করে বেঁধে রুম বন্ধ করে চলে যায়। এরই সাথে লিয়া আর রামাকে বলে যাই হয়ে যাক না কেন তারা যেন দরজা না খোলে, মা এসে সব ঠিক করে দেবে, সে পর্যন্ত তোমরা সাবধানে থেকো। তখন আরুমের শক্তি সময়ের সাথে সাথেই বেড়েই চলেছে। লাস্তিনি বের হয় সুবাগিরের খোঁজে। গ্রামের কিছু লোকজনদের জিজ্ঞাসা করে সে পৌঁছায় সুবাগিরের বাড়িতে। সুবাগির এখন অনেক বুড়ো হয়ে গেছে। সে সুবাগিরকে বলে, আমার বাবা মায়ের মৃত্যুর পেছনে তোমার হাত আছে, তাই না? কারণ এখন ধীরে ধীরে লাস্তিনির আগের অনেক স্মৃতি মনে পড়েছে। তার এটাও মনে পড়েছে দুর্ঘটনার পর লাস্তিনিকে যেই লোক বাঁচিয়ে নিয়ে গিয়েছিল সে আসলে সুবাগিরই ছিল। লাস্তিনি জানতে চায় সুবাগিরের সাথে মার্সিনার কি সম্পর্ক ছিল, সে এইসব ব্যাপারে কি জানে। সুবাগির একে একে বলা শুরু করে সে আসলে মার্সিনার পুরনো প্রেমিক ছিল, যে অনেক আগে থেকে মার্সিনাকে ভালোবাসত। কিন্তু তার মালিক মানে লাস্তিনির বাবাও মার্সিনাকে পছন্দ হয়ে যায়, যার কারণে মার্সিনার বাবা সুবাগিরের সাথে বিয়ে না দিয়ে লাস্তিনির বাবার সাথে মেয়ের বিয়ে দিয়েছিল। কারণ এখানে জোরজার মূলকতার একটা ব্যাপার আছে না। এরপরও সুবাগির খুশি ছিল আর দেবের মতো গানে গানে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিল, সুখে থেকো, ভালো থেকো, দূর হতে চাইব। তবে এই সুখ বেশি দিন টিকল না। ইডার জন্মের পর বিনা দোষে মার্সিনার পুরো জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছিল লাস্তিনির বাবা। ইডা মারা যাওয়ার পর এত কষ্ট বকি নিয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করে মার্সিনা, এবং এই সম্পূর্ণ বিষয়টাই সহ্য হয়নি সুবাগিরের।
যদিও সে ড্রাইভার ছিল, তবে পার্ট টাইম জব হিসেবে সে কালো জাদুও করত। লাস্তিনির বাবার কাছে এর বদলা নিতে সুবাগির এমন এক শক্তিশালী জাদু লাস্তিনির বাবার বংশের উপর করেছে যাতে তার পুরো বংশ শেষ হয়ে যাবে। কারো ওপর জিন চালান করার নাম হয়তো শুনেছ। সুবাগির এই কালো জাদুর জন্য অন্য কাউকে নয়, বরং স্বয়ং মার্সিনার কারেন জিনকে ডেকেছিল। আর মার্সিনার প্রেতাত্মা তো এমনিতেই প্রতিশোধের আগুনে চলছিল। সে আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছিল এবার। সে কিছু বুঝে না, কাউকে চিনে না, তার মধ্যে কোনো ভালো কিছু নেই, শুধুই প্রতিশোধের আগুন। প্রথমে মার্সিনা লাস্তিনির বাবা মাকে শেষ করেছে, তারপর প্রজন্মের পর প্রজন্ম তাদের পরিবারের ওপর একটি অভিশাপের মতো লেগে আছে। এই ধরনের প্রেতাত্মারা মানুষের ওপর দুইভাবে প্রভাব বিস্তার করে। এক হলো হোস্ট, সেখানে মানুষের দেহের পুরোপুরি দখল নিয়ে নেয়। দ্বিতীয় হলো ভেসেল, যেখানে তারা কিছু সময়ের জন্য পজেস করে নেয়। তাছাড়া মানুষের সাথে এক পরজীবীর মতো লেপ্টে থাকে। এরা মানুষের নেগেটিভ এনার্জি যেমন আবেগ, অনুভূতি এইসব কিছুই শোষণ করে শক্তিশালী হয়ে ওঠে। মুভির একটা বিশেষ সিনের মধ্যে আরুমের পিঠ থেকে রক্ত পড়তে দেখানো হয়েছিল। তখন আসলে মার্সিনা আরুমের শরীর লেপ্টে ছিল, আর তার ধারালো নখ আরুমের পিঠে ঢুকিয়ে সে নিজের শক্তি বাড়াচ্ছিল। এইসবের মাঝে আরুম হচ্ছে আরও দুর্বল। মার্সিনা শুরু থেকেই কতটা শক্তিশালী হয়েছিল সেটা দারজাতের গোষ্ঠীর ওপর যেই তাণ্ডব চলেছিল সেখান থেকেই বোঝা যাচ্ছিল। রোহানার তাবিজও মাত্র কিছুক্ষণই ঠিকমতো কাজ করেছিল মার্সিনার শক্তির সামনে। সুবাগিরের মুখে পুরো কথা শুনে লাস্তিনি অনেক রেগে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এইসবের মাঝে আমার মেয়ে কি দোষ করেছিল? তার জীবন কেন নষ্ট করেছ? এই জাদু এখনই নষ্ট করো। সুবাগির লাস্তিনিকে জানায় এখন আর তার কিছু করার নেই। অন্যদিকে জন্মদিনের আর মাত্র 1 ঘন্টা বাকি। ততক্ষণে সম্পূর্ণরূপে আরুমকে মার্সিনা তার নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। আরুম হাতের বাঁধন খুলে শূন্যে ভাসতে থাকে, তারপর দেয়ালে হামাগুড়ি দিয়ে চলা শুরু করে। এইসব শব্দ শুনে লিয়া আর রামা তো বুঝে গেছে যে ভেতরে কিছু একটা চলছে, তবে তারা ভয়ে দরজা খুলছে না। কিন্তু আরুম তো দরজা দিয়ে আসে না। সে ছাদ ভেঙে লিয়া আর রামার সামনে উপর থেকে পড়ে। আরুমকে দেখে লিয়ার কলিজায় পানি নেই। হুশ ফিরলে লিয়ার মনে পড়ে রামার কথা। পাশে তাকিয়ে দেখে সে নেই। রামা আগেই ভয়ে পালিয়েছে। লিয়া ছুটে গিয়ে ভাইকে খুঁজে আর ডাকতে থাকে। একটা রুম থেকে রামা উত্তর দিলে লিয়া সেই রুমে ছুটে যায়, আর এই রুমেই আরুম তাদেরকে আটকে ফেলে। এদিকে বাড়ি ফেরার পথে লাস্তিনি দেখতে পায় আরুম দাঁড়িয়ে আছে পজেসড অবস্থায়। লাস্তিনি তাকে ডাকতেই সে ছুটে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের একটা গাছের নিচে আরুমকে সে পড়ে থাকতে দেখে। তার নিজ হাতেই আরুম মারা গেছে। লাস্তিনি কাঁদতে কাঁদতে পরক্ষণেই বুঝতে পারে যে সেখানে কেউ নেই। এই সব কিছুই মার্সিনার এক মায়াজাল, আর তার হাতে শুধু লেগে আছে রক্ত। জঙ্গলে লাস্তিনি পাগলের মতো চিৎকার করতে করতে বলতে থাকে, মার্সিনা, আমার মেয়েকে আমার কাছে ফেরত দাও। অন্যদিকে জন্মদিনের আর মাত্র 30 মিনিট বাকি। লাস্তিনি আরুমকে পজেসড অবস্থায় একটা ঝর্ণার কিনারে দাঁড়িয়ে থাকতে দেখে। মার্সিনা এখনই তাকে নিয়ে ঝাঁপ মারবে। এই সময় চলে আসে সুবাগির এবং সাদা কাপড়ে জড়িয়ে সেই নদীর কিনারায় সে কোনো একটা রিচুয়াল করে মার্সিনাকে আরুমের শরীর থেকে বের করতে সক্ষম হয়। সুবাগির বলে, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। মার্সিনা এখনও এখানেই আছে। লাস্তিনি আর আরুম পালাতেই যায়, কিন্তু পানির মধ্যে থেকে মার্সিনা সুবাগিরকে ধরে ফেলে। পানির মাঝে লাস্তিনির হাতের মধ্যে কিছু একটা পড়ে। সেটা তুলতেই দেখে এটা সুবাগিরের কাটা মাথা। লাস্তিনি ভয়ে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে কিনারের দিকে তাকিয়ে দেখে আরুম কিনারায় পৌঁছে গেছে। মা মেয়ে কিনারায় এসে পৌঁছালে সেখানে সে তাকে জড়িয়ে ধরতে চাইলে লাস্তিনি বলে, আর কিছু হবে না মা, সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু এরকম তো তাদের মনে হচ্ছিল। তবে কালো জাদু তো এখনো অবধি শেষ হয়নি, কারণ জন্মদিনের সময় তো এখন শুরু হচ্ছিল। মার্সিনা আরুমকে নিজের হোস্ট বানাতে ছুটে আসছিল, কিন্তু মেয়েকে বাঁচাতে মার্সিনার সামনে এসে দাঁড়ায় লাস্তিনি। তখন মার্সিনা লাস্তিনিকে বশ করে বসে। মার্সিনা আরুমের ওপর হামলা করতেই যাবে, তখন ভেতর থেকে লাস্তিনি লড়াই করে যাচ্ছে মার্সিনাকে আটকানোর জন্য। কিন্তু কতক্ষণ? হয়তো কিছু সময় পরই মার্সিনা তার উপর চড়াও হয়ে আরুমের ওপর হামলা করবে। মনে আছে দারজাত বলেছিল, একবার আরুম যদি মার্সিনার হোস্ট হয়ে যায় তখন তাকে মারা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন তো লাস্তিনি তার হোস্ট, এই জন্য যতটুকু হুঁশ ছিল তা দিয়েই লাস্তিনি নিজের মাথা বড় পাথরে ঠুকে ঠুকে নিজেকে মেরে ফেলে। সে নিজেকে মেরে ফেলে নিজের মেয়েকে বাঁচাতে। এর মাধ্যমে কালো জাদুর অভিশাপ অবশেষে কাটল। শেষমেশ আরুম, রামা আর লিয়া নিরাপদ হলো, যার জন্য লাস্তিনিকে নিজের জীবন দিতে হয়েছে। তাছাড়া আর কোনো উপায়ই ছিল না। সুবাগির এরকম শক্তিশালী জাদু করেছিল যেটা নষ্ট করা প্রায়ই অসম্ভব ছিল। দারজাতের জন্যই সুরিয়াকে পরামর্শ দিয়েছিল এই অভিশাপ অন্য কাউকে পাস করে দিতে, কারণ সে জানে এটা কাটানো সম্ভব না।
যেই সৌভাগীর এই জাদু করেছিল সে নিজেও নষ্ট করতে পারেনি, বরং তাকে তার প্রাণ দিয়ে দাম দিতে হয়েছে। কি ভয়ঙ্কর, তাই না? কালো জাদু ব্যাপারটা এরকমই, যাকে করবে তার দুনিয়া জাহান্নাম হয়ে উঠবে, আর যে করবে তার পরকাল জাহান্নাম হবে। তো এখানেই শেষ হলো খুবই বড় একটা ঘটনা। জানি না কার কাছে কেমন লেগেছে, তবে এই মুভিটা অন্তত 2025 সালের সেরা ইন্দোনেশিয়ান হরর মুভির মধ্যে অন্যতম। তাছাড়া আপনাদের মন্তব্য জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সেই সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন। টিল দেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে। গুড বাই।